বিয়ের দিন দুপুরে আমার মা যখন তার 5 আনা সোনার চেইনটা আমার গলায় পরিয়ে দিল, আমার শাশুড়ি মা এক প্রকার জোর করে তা খুলে নিয়ে মায়ের হাতে সঁপে দিল। আমি হতবাক হয়ে চেয়ে চেয়ে দেখলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। এইটুকু দেবারও দরকার নেই, রেখে দেন নিজের কাছে। আমার শাশুড়ির কথার টোনটাই এরকম, নাকি উনি ইচ্ছে করেই রেগে কথা বলছেন তা বুঝতে পারলাম না। শুধুমাত্র হাতে দুটো চিকন বালা আর একটা ভারী বেনারসি পরে আমি তখন খাটের উপর বসে। ছোট্ট ভাই দৌড়ে এসে জানালো, বিয়ে পড়ানো শেষ, সবাই এক্ষুনি মসজিদ থেকে ফিরে আসবে। আম্মা ছুটে গেলেন খাবার ঘরে। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে তো। আমার শাশুড়ি মা তখন মৃদু পায়ে হেঁটে এসে আমার পাশে বসলেন। বোরকা থাকলে পরে নাও, আমরা এক্ষুনি রওনা দেব। আমি নিজেই তোমার বিয়ের বাজার করেছিলাম, কিন্তু বোরকা কেনার কথা ভুলে গেছি। একা মানুষ, অনেক ব্যস্ত থাকি। যাও ওঠো। আমি ওনার মুখের দিকে তাকিয়ে খাবার কথা জিজ্ঞেস করার আর সাহস করলাম না। উঠে আলমারি খুলে বেশ ফাঁপা একটা খয়েরি বোরকা বের করতে শাশুড়ি মা কড়া সুরে বারণ করলেন, কালো বোরকাটা পরো। আমি জি বলে বোরকা পরে নিলাম। খাটের এক প্রান্তে তখন আমার নানি আর চাচাতো ছোট বোন বসা। হঠাৎ দেখায় ঘরোয়া বিয়ে, সর্বসাকুল্যে জনা 15 মানুষ হবে আমার বিয়েতে। পাড়ার অনেকে তো জানেও না আজ আমার বিয়ে। না কোনো হলুদের অনুষ্ঠান, না কোনো উৎসব। নানি উঠে এসে আমার শাশুড়ি হাত ধরলেন। এটা কেমন কথা মা, প্রথমবার কুটুমবাড়ি আসলা, খাইবা না? আমি তো আগেই বলে দিয়েছিলাম আম্মা, তবু আপনারা কেন কথা শোনেননি? আমরা খাবো না, বাসায় বলে এসেছি সব রান্না করতে, ছেলে ফিরলে বাড়ি গিয়ে খাবো। আর যা রান্না হয়েছে তা আপনারা সবাই খেয়ে নেবেন। নানি আবার চুপ করে গিয়ে খাটের কোণায় বসলেন। আমার এবার খানিকটা রাগ হচ্ছে, মানুষ এমন কেন হয়? আমি রেডি হতেই বাহিরের গাড়ির হর্ন শোনা গেল। আমার বর মসজিদ থেকে ফিরে একবারও এ ঘরে আসেনি। বুকের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে উঠল। এভাবে হুট করে বিয়েতে রাজি না হলেই পারতাম। ঘড়িতে তখন বোধহয় সন্ধ্যা 6টা। গাড়ি এসে বিশাল এক আমলকি গাছের নিচে থামল। প্রায় জনশূন্য এলাকা। সামনে একটা বড় একতলা বাড়ি দেখা যাচ্ছে। পুরো বাসা সুন্দর করে লাইটিং করা। যত আদার হচ্ছে ততটাই সুন্দর লাগছে দেখতে। আমি গাড়ি থেকে নামতে এক বয়স্কা মহিলা ছুটে এলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে শাশুড়ি মা প্রায় হুকুমের সুরে বললেন, সালাম দাও ওনাকে, এ বাসায় আমার কাজে সাহায্য করে। আমি আপা ডাকি। ভয়ে ভয়ে আমি কদম বুসি করতে যাব, ঠিক তখনই উনি আমার হাত টেনে ধরলেন। ইস, অনেক কিছু জানো না দেখছি তুমি, চলো ভেতরে চলো। সামনে দাঁড়ানো বয়স্কা মহিলার সামনে আমি খুব লজ্জা পেলাম। ছলো ছলো চোখে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। পেছন পেছন তখন আমার স্বামী আর ছোট্ট দুটো বাচ্চা আসছে। ঘরে ঢুকতে একটা পিচ্চি মেয়ে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে ছুটে এলো। আহলান সাহালান মামি, বোরকা খুলো, তোমাকে দেখি। ফুটফুটে বাচ্চা একটাকে দেখে আমার মন ভালো হয়ে গেল। এটা মনে হয় আমার চাচাতো ননদের মেয়ে। একে একে সব ননদ, চাচি শাশুড়ি, মামির শাশুড়ি সহ মহিলারা এসে আমার সাথে পরিচিত হলেন। অবাক করা বিষয়, সেই দুটো ছোট্ট ছেলে বাচ্চা ছাড়া আশেপাশে আর কোনো পুরুষ মানুষকে দেখা তো দূর, কথাও শুনলাম না। বাড়িটার মতো ঘরটাও বেশ ছিমছাম। মাঝারি একটা কাঠের খাট, দুটো বুক সেলফ, একটা চেয়ার, বড় একটা ক্যালিগ্রাফি আর ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের পাশে একটা হেয়ার ড্রায়ারও রাখা দেখে বেশ অবাক হলাম। রাত্রেবেলা এশার নামাজের পর দুইজন মহিলা এসে আমাকে বেশ সুন্দর করে সাজালো। হাতের কাজ দেখেই বুঝলাম তারা পার্লারে কাজ করা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। সাজানো শেষে যখন গয়নার খোঁজ করলো তখন আমি কিচ্ছু না বলে চুপ করে রইলাম। কোনো উত্তর না পেয়ে তারা বাহিরে ঘরে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর আমার শাশুড়ি মা আসবো বলে ঘরে ঢুকলেন। তুমি কি ক্লান্ত? আমি থরবর করে উঠে দাঁড়ালাম। জি না আম্মা, ক্লান্ত নই, বসুন। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে, তবে চুলটা সামনে কয়েকটা ছেড়ে রাখলে আরও সুন্দর দেখাতো। আচ্ছা, এখন আমার কাছে এসে বসো। আমি ওনার কাছে গিয়ে বসতে হাতে থাকা ব্যাগ থেকে গয়নার বাক্স বের করলেন। মোট 3টে বাক্সে 2টো হার, একজোড়া কানের দুল আর 4টে চুড়ি মিলে কমপক্ষে 5 ভরি স্বর্ণ তো হবেই। আজ থেকে এইসব তোমার। তোমার দেনমোহর হিসাবে মিরাজ নগদ টাকা দিতে চাচ্ছিল। আমি জানি এখন ওর কাছে এত টাকা জমা নেই, তাই ভাবলাম গয়না যখন দিব তখন পুরো দেনমোহর গয়না দিয়ে আদায় করা হোক। কিন্তু জঙ্গলের এলাকা দেখে এসব তোমাদের ওখানে নিয়ে যায়নি। শুনেছি পরশু ওই রাস্তায় ডাকাতি হয়েছে। এই যে দেখো, এই দুটো চুড়ি অবশ্য আমার হাতের, খুব কষ্টে আগলে রেখেছিলাম। এসো পরিয়ে দেই। আমি খুব অবাক হলাম। আমার শাশুড়ির কণ্ঠস্বর তখনও বেশ কড়া, মুখেও তেমন একটা হাসি নেই।
মন থেকে দিচ্ছে নাকি বাধ্য হয়ে তা বুঝতে পারলাম না। আমাকে একে একে সব গয়না পরিয়ে দিয়ে উনি যখন চোখ তুলে তাকালেন তখন চোখ ভরা পানি। আর কিছু না বলে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেলেন ঘর থেকে। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? আমি ওনার মুখের দিকে তাকিয়ে চোখ নামে নিলাম। ঘাড় নাড়িয়ে না সূচক উত্তর দিতে উনি আরেকটু সামনে এসে বসে আমার হাত ধরলেন। আমি জানি আপনার মন খারাপ, আমরা আপনাদের বাসায় খাইনি, আম্মা চিন্তা নিতে দেয়নি। আসলে আমার আম্মা পুরো অন্য একটা মানুষ। আমি নিচু আওয়াজে বললাম, কেমন? আম্মার যখন বিয়ে হয় তখন তিনি হেফজ শেষ করেছেন। হাফেজা মেয়ে দেখে আমার দাদা বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগলেন। আম্মা দেখতেও খুব সুন্দর ছিলেন, কিন্তু আমার নানার অবস্থা তেমন একটা ভালো ছিল না। এত বড় বাড়িতে বিয়ে দিতে গিয়ে নানা সব সহায় সম্পত্তি বিক্রি করে দিলেন। একটা মাত্র মেয়ে, কিন্তু যে জন্য এত আয়োজন তাও হলো না। আম্মার দিনদার আচরণ আব্বা খুব বেশি অপছন্দ করতেন। স্ত্রীকে কথায় কথায় ছোট করা আব্বার স্বভাবে পরিণত হলো। আম্মাকে বেপরদা করার জন্য অনবরত ঝামেলা করতেন। এরপর যখন কোনো কিছুতে কাজ হলো না তখন আব্বা বাধ্য হয়ে আরেকটা বিয়ে করলেন। আমি তখন খুব ছোট। একে একে সবাই আমাদের খবর নেওয়া বন্ধ করে দিল। আম্মা তখন থেকে অনেকটা কড়া স্বভাবের হয়ে গেলেন। চারদিক নিস্তব্ধ, ওনার চোখ বেয়ে পানি ঝরে পড়ছে। আমি চুপ করে রইলাম। জানেন, আমার শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে মার পড়েনি। কখনো কখনো রক্তে ভেসে যেত সব। পরদিন সব নিজ হাতে ধুয়ে দিতেন আম্মা। আমাকে বলতো এসব নাকি রং। এমনকি একদিন ওনার কোণাতেও আগুন ধরিয়ে দিয়েছিল আব্বা, যাতে আম্মা বেপরদা হয়ে সবার সামনে চলে আসে। কিন্তু রব তো ন্যায় বিচারক, তিনি তা হতে দেননি। আমার আম্মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক। আজকে যে আপনি নগদ দেনমোহর, পর্দার পরিবেশ, সুন্নতি বিয়ে আর নিজের মতো একটা সংসার পেয়েছেন, সব আমার আম্মার অশ্রু আর রক্তের ঋণে করা। আপনাকে দেয়া একজন শাশুড়ির শ্রেষ্ঠ উপহার। তাই উনি যে কয়দিন আছেন কখনো ওনাকে সামান্য কষ্ট দেবেন না। মানে? শেষের কথাটুকু শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এভাবে বলার মানে কি? উনি তখন অঝরে কাঁদছেন। আমার চোখ দিয়েও ঝরঝর করে পানি ঝরছে। আমার ক্যান্সার ধরা পড়েছে গত মাসে, আর কদিন পর থেকে কেমোথেরাপি শুরু হবে। আমি জানি না আর কতদিন দুনিয়াবি জান্নাতের স্বাদ পাবো। আমার মা, আমার মা। আমার চারদিক কেমন জানি ঝাপসা হয়ে এলো। কয়েকবার চোখ মুছলাম, কিন্তু তবুও ঝাপসা। বুঝলাম হয়তো খুব শীঘ্রই একটা চাঁদ ডুবে যেতে চলছে, তাই পূর্ণিমায় ভরা এই সংসারের চারপাশে এমন ঝাপসা হয়ে এসেছে। আপনি তো তবু দুনিয়াবি জান্নাতের স্বাদ পেলেন, আমি তো দরজায় এসে রয়ে গেলাম। আমার জন্য কি রব সময়টুকু বাড়িয়ে দিতে পারেন না? আমার গলা ধরে এলো, আর কিছু বলতে পারলাম না। ঘড়িতে প্রায় 3টে, শুনশান রাত। বাইরে থেকে হালকা তেলতের আওয়াজ ভেসে আসছে। চিনতে আর বাকি রইল না, এটা সেই চিরচেনা কড়া স্বর। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।